আচ্ছা দেখেন আমরা অ্যাপটা কেন ক্রিয়েট করছিলাম বলতে পারবেন কেন অ্যাপ ক্রিয়েট করা হয়? দেখেন অ্যাপে আমাদের কিছু কাজ আছে। তো অ্যাপের মধ্যে আমরা কি কি কাজ করি আমাদের এখানে দেখেন একটা হচ্ছে অ্যাডমিন ডট পিওয়াই। তো আমাদের অ্যাডমিন ডট পিওয়াই বলতে কোনটা বুঝাচ্ছে বলতে পারবেন? যে অ্যাডমিন ডট পিওয়াই নাম দেখে অ্যাডমিন ডট পিওয়াই। তো অ্যাডমিন যে সাইডের যে কাজগুলো হয় এটা হচ্ছে আমাদের অ্যাডমিন সাইড, তাই না? এই অ্যাডমিন সাইডের যে কাজগুলো হবে সবগুলো কোথায় হবে? আমাদের অ্যাডমিন ডট পিওয়াইতে। আচ্ছা এখানে হচ্ছে আর একটা মডেলস ডট পিওয়াই। মডেলস ডট পিওয়াইতে কী করি আমরা? আমাদের এখানে মডেল বলতে আমাদের ডেটাবেস রিলেটেড কাজগুলো, ডেটাবেসের টেবিল তৈরি করা। তো এই কাজগুলো করা হয় আমাদের কোথায়? মডেলস ডট পিওয়াইতে। ভিউস আমাদের যে ফাংশন রিলেটেড কাজ, যে ক্যালকুলেশন রিলেটেড কাজ, যা কাজ থাকবে আমাদের একটা ওয়েবসাইটের যাবতীয় সব কাজ হবে কোথায়? ভিউজ ডট পিওয়াই এর মধ্যে। আচ্ছা এখানে এই মাইগ্রেশনের ভিতরে কিছু জিনিস এগুলো অটো ক্রিয়েট হয়ে যায়, ঠিক আছে? এগুলো আবার দেখাবো আমি আপনাদেরকে। তো ইউআরএলস যেটা urls.py এটার কাজ কি? আমাদের প্রজেক্টের জন্য যত ধরনের ইউআরএল দরকার সবগুলা কাজ হবে urls.py এর মধ্যে। আমাদের একটা প্রজেক্টের ইউআরএল থাকবে না, দেখবেন একটা প্রজেক্টে যখন ঢুকবেন দারাস, ঠিক আছে? তো এর একটা ইউআরএল আছে না, দেখেন এখানে যদি ওমেন্স গার্লস ফ্যাশন এটাতে যদি ঢুকি তাহলে এর একটা ইউআরএল আছে, দেখেন ওমেন এখানে একটা ইউআরএল আছে না? তো যতগুলো আমাদের ইউআরএল রিলেটেড কাজ হবে সবগুলো আমাদের কাজ হবে কোথায়? urls.py তে। তো আমাদের জ্যাঙ্গো যে একটা সিস্টেমে কাজ করে সেটা হচ্ছে এমবিসি। তো আমি আপনাদেরকে দেখাই এমবিসি ফ্রেমওয়ার্কটা। এমবিসির পূর্ণ নাম হচ্ছে মডেল ভিউ কন্ট্রোলার। তো এটা কাজ করে কিভাবে দেখেন, সহজ একটা ফিগার দেখাই। দেখেন যখন একজন ইউজার, ধরেন আমি আমার সাইটের জন্য আমি একজন ইউজার, ঠিক আছে? ইউজার কি করবে? ইউজার ইন্টারেক্টিং উইথ ভিউ, অর্থাৎ আমাদের ভিউজ ডট পিওয়াই এর মধ্যে আগে রিকোয়েস্ট আসবে, ঠিক আছে? আসার ফলে এই ভিউ কি করবে? যে রিকোয়েস্ট প্রসেস, যে ইউজার একটা রিকোয়েস্ট করছে না, এটা আসবে কোথায়? ভিউর মধ্যে। ভিউ থেকে সেটা আসবে কোথায়? কন্ট্রোলারে। কন্ট্রোলার থেকে সেটা আসবে কোথায়? মডেলে। এখন মডেলে আমি কি বলছিলাম, মডেল কি কাজ করে? ডেটাবেস রিলেটেড কাজ। টেবিল, আমাদের ডেটাবেস টেবিল সবগুলা আমাদের কোথায় থাকবে? মডেলের মধ্যে থাকবে। এই মডেলের মধ্যে যেগুলো তো আমাদের কমেন্ট থাকে, তাই না? মডেলের মধ্যে তো তেমন কোনো কিছু থাকে না। আপনি যখন একটা অ্যাপ ক্রিয়েট করছেন, আমার মূলত ডেটাবেস ফাইল কোনটা? এই যে ডিবি স্কুলের যেটা দেখছেন এটা হচ্ছে আমাদের ডেটাবেসের ফাইল, এখানে সব কিছু আছে। আচ্ছা তো দেখেন এই মডেল কি করবে? এই আমাদের ডেটাবেসের সাথে তার একটা কানেক্ট থাকবে। ডেটাবেসের মধ্যে ওই যেটা কোনো ডেটা আছে কিনা সেটার জন্য সে রিকোয়েস্ট করবে, আস্কিং ডেটা ফ্রম ডিবি, এবং যদি থাকে সেটা আবার নিয়ে আসবে এবং পাঠাবে কোথায়? রিটার্নিং দ্য ডাটা, আবার সেটা আসবে কোথায়? ভিউতে। এইভাবে আবার ইউজারের কাছে আসবে। তাহলে প্রসেসটা বুঝছেন কিভাবে হচ্ছে? প্রথমে হচ্ছে ভিউর মধ্যে, ভিউ থেকে কোথায় যাচ্ছে? কন্ট্রোলার, কন্ট্রোলার থেকে কোথায় হচ্ছে? মডেলে, মডেল থেকে কোথায় যাচ্ছে? ডেটাবেসে। তো এই সিস্টেমে আমাদের কাজটা হয়। তো এটা হচ্ছে আমরা আরো করতে করতে জিনিসগুলো আমরা আরো বুঝতে পারবো, ঠিক আছে? এই জাস্ট ফিগারটা হচ্ছে আপনারা মনে রাখবেন যে কাজটা কিভাবে করে। তো এমবিসি ফ্রেমওয়ার্ক দিলে পাবেন। তো এটা নিয়ে আমি আরো পরবর্তীতে এমবিসি ভার্সেস এমবিটি, তো এগুলো স্ট্রাকচার সম্পর্কে আমি আরো একটু ভালো করে বুঝাবো। তো আপনারা ফাংশন সম্পর্কে জানেন? ফাংশন জিনিসটা কি? তো আমরা তো এখন আসলে প্রোগ্রামিং আসলে ভালো করে এখনো শুরু করি নাই। এখন জ্যাঙ্গোর জন্য তেমন একটা আসলে প্রোগ্রামিং দরকার হয় না, জাস্ট বেসিক কিছু জিনিস জানলে আসলে আমরা কাজগুলো করতে পারি, যেমন ফাংশন, লুপ, ইফ এলস। তো তবুও আমরা এগুলোতে যাব।
তো দেখেন আমাদের এখানে ফাংশন রিলেটেড যে কাজগুলো সবগুলো হবে আমাদের ভিউজ ডট পিউ এর মধ্যে। এখন ফাংশন জিনিসটা কি? ধরেন ফাংশন জিনিসটা হচ্ছে আপনি এমন একটা কিছু জিনিস ব্লক বানিয়ে রাখছেন, ঠিক আছে? এই ব্লকের মধ্যে এই কাজগুলো করা হবে। যেমন একটা ফাংশন বানালেন, সেটা হচ্ছে আপনার অ্যাড করা বা অথবা মাল্টিপ্লিকেশন করা, যোগ করার একটা ফাংশন বানালেন। এখন আপনি যখন ওই ফাংশনটাকে যখন কল করবেন তখন ওই ফাংশনটা কাজ করবে, আদারওয়াইজ ওই ফাংশনটা কাজ করবে না। তার মানে কি, আপনি এমন একটা জিনিস বানিয়ে রাখবেন, ওইটাকে কল করলে ওইটা কাজ করবে, আদারওয়াইজ সেটা কাজ করবে না। তো আমরা এখনো ফাংশন পর্যন্ত যাইতে হলে আমাকে পাইথনে ভেরিয়েবল, ডেটা টাইপ, ইফ এলস সব কিছু করে আবার আমাকে কোথায় যেতে হবে? ফাংশনে। তো ফাংশন এখানে বেশি কিছু না, আমি জাস্ট ফাংশন কিভাবে ক্রিয়েট করি সেটা আমি দেখা দিব। ওকে, আচ্ছা, প্রথম আমি জ্যাঙ্গোর কোড লিখতেছি। ফ্রম জ্যাঙ্গো ডট শর্টকাটস ইম্পোর্ট, হ্যাঁ কি বললেন? http রেসপন্স। ওকে, আরো কি কি আছে? রেন্ডার, রিডিরেক্ট। তো এই জিনিসগুলো আসলে আপনাদের প্রথম আপনাদের একটু কষ্ট হতে পারে, একটু জিনিসগুলো আপনারা দেখবেন, পরবর্তীতে এই জিনিসগুলো সম্পর্কে ফ্যামিলিয়ার হয়ে যাবেন, তখন এই জিনিসগুলো আপনারা কখনো হাতে করবেন না। এগুলো আমি কি করলাম, এখানে হচ্ছে একটা জ্যাঙ্গো, এটা হচ্ছে আমাদের একটা কি, আমরা যখন ইনস্টল জ্যাঙ্গো পিএফ ইনস্টল জ্যাঙ্গো করলাম, ও জ্যাঙ্গোর থেকে আমাদের একটা শর্টকাটস, এটা এগুলো হচ্ছে এক একটা লাইব্রেরি, ঠিক আছে? জ্যাঙ্গো থেকে শর্টকাটস থেকে ইম্পোর্ট কি কি করছি, http রেসপন্স, রেন্ডার, রিডিরেক্ট, এগুলো কাজগুলো আপনারা বুঝতে পারবেন। http রেসপন্সের কাজ কি, রেন্ডারের কাজ কি, রিডিরেক্টের কাজ কি, ঠিক আছে? আচ্ছা, তো http রেসপন্সটা চাইলে আমরা শর্টকাটস থেকেও করতে পারি, আবার এটার আরেকটা জিনিস আছে ওইখান থেকেও করা যায়। ফ্রম জ্যাঙ্গো ডট http ইম্পোর্ট http রেসপন্স। তো এখন দেখেন এই জিনিসগুলা কি করছি আমি ফ্রম জ্যাঙ্গো থেকে। জ্যাঙ্গো দেখেন, আমি যখন এখানে এসে মাউসের এখানে এসে যখন রাইট ক্লিক করছি, লেফট এই মাউস ক্লিক করার পরে যে দেখেন এখানে আসার পরে কন্ট্রোল চিপে ধরে আপনি ক্লিক করবেন। কন্ট্রোলটা চিপে ধরে ক্লিক করলে দেখবেন আপনাকে অটোমেটিক নিয়ে যাবে। দেখবেন এখানে কিছু জিনিস আছে, এই জিনিসগুলো কি আপনার তৈরি করা? এগুলো হচ্ছে জ্যাঙ্গো সব কিছু তৈরি করে দিছে, আপনাকে জাস্ট নিয়ে এসে ব্যবহার করতে হবে। জ্যাঙ্গো সব কিছু করে দিছে। আপনি শর্টকাটসের মধ্যে গেলেও সেমভাবে কন্ট্রোল চিপে ধরে শর্টকাটে ক্লিক করবেন, দেখবেন এখানে আছে সব কিছু। কি কি আছে শর্টকাটের মধ্যে? http রেসপন্স আছে, http রেসপন্স রিডিরেক্ট আছে, আরো অনেক কিছু কি করা যায়, ইম্পোর্ট করা যায়। দেখেন এই জিনিসগুলো সবগুলো কে করে দিছে? জ্যাঙ্গো করে দিছে। এই ঠিক সেম ভাবে আপনি যতগুলো লাইব্রেরি আছে, যত কিছু আছে, এগুলোতে ঢুকবেন, দেখবেন ওদের এখানে অনেক কিছু করা আছে। এগুলো আমাদের দেখার দরকার নাই, আমাদের কাজ হচ্ছে কি ইম্পোর্ট করে করে আমাদেরকে ব্যবহার করা। তো এই জিনিসটা আপনাদের এখন একটু মনে রাখতে হবে। এর পরবর্তীতে আপনারা দেখবেন পরবর্তীতে আপনারা কপি করে করে কাজ করতেছেন। আচ্ছা, এখন হচ্ছে আমরা কি করব, সবাই ওপেন করছেন? সবাই একটু ওপেন করুন তো, এতটুকু করেন। ঢুকবো, এই যে দেখেন শর্টকাটে http রেসপন্স আছে। আবার আপনি যখন এটার মধ্যে ঢুকবেন, এটার মধ্যে দেখবেন এই যে http রিকোয়েস্ট, এই যে http রেসপন্স আছে। এখন আমাদের তো ফাংশন হচ্ছে দুই ধরনের, একটা হচ্ছে বিল্ট ইন ফাংশন, একটা হচ্ছে ইউজার ক্রিয়েশন ফাংশন। মানে এটা হচ্ছে মাই প্রজেক্টের ভিউজ। আমাদের ফাংশন কয় ধরনের? একটা হচ্ছে বিল্ট ইন, আরেকটা হচ্ছে ইউজার ক্রিয়েট করে। তো আমরা এখানে যেটা করব সেটা হচ্ছে কার করা, ইউজার ক্রিয়েশন ফাংশন। তো কিভাবে ফাংশন করে ক্রিয়েট করে? ডেভ, ডিফাইন অর্থাৎ DEF, ডেভ। তারপর হচ্ছে আমাদের কি ফাংশন নেম, আমি ফাংশন নেম দিচ্ছি কি মাই হোম।
করছেন ফাংশন ক্রিয়েট এভাবে? আগে করছেন কখনো পাইথনে? এটা তো আমাদের অ্যাডমিন সাইট, তাই না? এটা হচ্ছে আমাদের কি সাইট, যেটা আমাদের ওয়েবসাইট। এখানে হচ্ছে আমাদের যাবতীয় কাজগুলো এখানে করব। তো এখন দেখেন আমার কাজ হচ্ছে এখানে জাস্ট একটা কি করা, হ্যালো ওয়ার্ল্ড বা কোনো কিছু প্রিন্ট করা। তো এটার জন্য কি করতে হবে আমাদের? এই HTTP রেসপন্সে আমরা তো প্রিন্টের কাজ করছি না? প্রিন্ট করলে কি হয়? প্রিন্ট করলে আমাদের কোনো একটা জিনিস শো হয়। তো এখানে যদি আপনি প্রিন্ট ইউজ করেন তখন কি হবে? প্রিন্ট ইউজ করলে আপনার জিনিসটা কনসোলে হয়। কনসোল বলতে কোনটা বোঝাচ্ছে বলেন তো? হ্যাঁ, কনসোল কোনটা আর হচ্ছে আমাদের ওয়েব পেজ কোনটা? এই যে দেখেন, আমরা যদি এখানে যদি প্রিন্ট বলতে কোনো কিছু ইউজ করি, আমরা সি প্রোগ্রামিং করছি না? সি প্রোগ্রামিং করলে ওইটা কোথায় রান হয় বলেন তো? এখানে আপনার যদি প্রিন্ট দেন তাহলে এই জিনিসটা এখানে চলে আসবে। তো আমি এখানে এসে আমি প্রিন্ট দিয়ে কি করব? আমার কোনো কাজ আছে? হ্যাঁ, কাজ আছে। আপনারা কখন করবেন? যখন কোনো একটা ফাংশন বা কোনো একটা ডাটা সেটা আপনার আসছে কিনা বা আপনার ডাটাটা প্রসেস হচ্ছে কিনা, ওয়েব পেজ থেকে ডাটাটা আসছে কিনা, তখন আপনি কি করবেন? তখন ওই প্রিন্ট দিয়ে আপনি দেখবেন যে এখন ডাটাটা ভুল ধরার জন্য আমরা তখন ইউজ করব, দেখবেন আমরা ইউজ করব। তো এখন দেখেন আমরা কি করছি, প্রত্যেক ফাংশনে কি থাকে? একটা রিটার্ন ট্যাগ থাকে। তো আপনার ফাংশন কিভাবে করতে হয়, ফাংশনের স্ট্রাকচার, ফাংশনের সিনট্যাক্সটা লিখছেন? আচ্ছা, তো এখন আমি বলছি কি প্রথমে কে রিকোয়েস্ট করবে? এমভিসি স্ট্রাকচারে ইউজার কি করবে? রিকোয়েস্ট করবে। তাহলে আমাদের এখানে কি করতে হবে? একটা রিকোয়েস্ট লিখতে হবে। রিকোয়েস্ট। আচ্ছা, রিকোয়েস্ট করলাম। এখন সে রিকোয়েস্ট করছে, রিকোয়েস্ট কিসের জন্য করছে? রিকোয়েস্ট একটা কোনো কিছু জিনিস পাঠানোর জন্য। এখন কি আমরা মডেলে যাচ্ছি? না, আমরা মডেলে যাব না। আমরা জাস্ট কোনো একটা জিনিস হচ্ছে আমরা এখন প্রিন্ট করব। তো এখানে হচ্ছে আমাদের সেম রিকোয়েস্টটা লিখতে হবে। এই যে রিকোয়েস্ট যেটা নিলাম, রিকোয়েস্ট দিয়ে কমা, তারপর হচ্ছে এখানে লিখবেন হ্যালো ওয়ার্ল্ড। তার মানে কি সে একটা জিনিসের জন্য রিকোয়েস্ট করছে এবং যেটা রিকোয়েস্ট করছে সেটা আমার HTTP রেসপন্সের মধ্যে আমাকে দিতে হবে। সেম ভাবে আপনারা যখন রেন্ডার করবেন, রেন্ডারের ক্ষেত্রেও সেম ভাবে আমাদের কি করতে হবে? রিকোয়েস্ট ইউজ করতে হবে। শুধুমাত্র একটা জায়গায় রিকোয়েস্ট করা হয় না, সেটা হচ্ছে রিডিরেক্ট। তো এগুলো দেখবো যে রেন্ডার কখন ইউজ করব, কখন রিডিরেক্ট ইউজ করব। তার মানে কি আমার একটা জিনিসের কাজ আমি করে ফেলছি। এখানে কাজটা কি হয়েছে? একটা ফাংশন ক্রিয়েট করছি, ফাংশনটা রিটার্ন করবে কি? একটা HTTP রেসপন্স রিটার্ন করবে। তার মধ্যে কি লেখা আছে? হ্যালো ওয়ার্ল্ড। আচ্ছা, ঠিক আছে। এখন তো আমরা ফাংশনটা ক্রিয়েট করলাম, ফাংশনটাকে কোন জায়গাতে কল করা হয়েছে? তো এখন আমাদের প্রথমে এমভিসি তে কি করে ইউজার রিকোয়েস্ট করে কোথায়? ভিউতে কন্ট্রোলার বলতে কোনটা বোঝায় এখন বলেন তো? কন্ট্রোলার ইউআরএলসে যাবে এখন। তো এই জিনিসটার জন্য আমাদের একটা হোম পেজ না, আমি এখানে লিখলাম আমাদের হোম পেজ। তো এই হোম পেজ নামে কি করতে হবে? আমাদের একটা ইউআরএল বানাতে হবে। ইউআরএল যদি না বানায় আমাদের এই জিনিসটা শো হবে? তাহলে আমাদের একটা ইউআরএল বানাতে হবে। ইউআরএল বানাতে হলে কোথায় যেতে হবে? এই হোম পেজ এটা কপি করলাম, ইউআরএলসে আসছি, ঠিক আছে? এইবার এখন হচ্ছে আমাদের ইউআরএল লিখার পালা। তো আমরা তো গতকালকে হচ্ছে ইউআরএল এর এই জিনিসগুলো দেখছি না? এখন এটা হচ্ছে কার ইউআরএল? অ্যাডমিনের ইউআরএল। আমরা যে ইউআরএলটা ক্রিয়েট করছি ওটা কি বানানো হয়েছে? তো সেম ভাবে আমাদের এটাও বানাতে হবে। কিভাবে? আমি করার সময় করবেন না, আমি করার টাইম দিব। পাথ, তারপর হচ্ছে কি, আচ্ছা এতটুকু করেন, এতটুকু করেন। এখন আমরা যেটা বানালাম এটার কি করব? ইউআরএল ক্রিয়েট করব। তো ইউআরএল আসলাম, পাথ। প্রথমটা হচ্ছে আমাদের কি, ওই যে ইউআরএল কালকে বললাম না, এখানে যে অ্যাডমিন যেটা লেখা শো হচ্ছে, এখানে আমরা অ্যাডমিন দিলে সেটাই তো ওই ইউআরএলটাই তো আসে, তাই না? তো এখন আমাদেরকে এখন বানাইতে হবে কার নামে? এই হোম পেজের নামে। তো এটা হোম পেজ দিলাম। আচ্ছা, তারপর কমা দিয়ে এখন আপনি যে একটা ইউআরএল বানাচ্ছেন, ঠিক আছে, এই যে এখানে যেটা আছে এটা তো অ্যাডমিন সাইট ডট ইউআরএলস। এখন আপনি এখানে হোম পেজ লিখছেন, আপনি এখানে আপনার যে হোম পেজ যে জিনিসটা বানাইছেন ওই জিনিসটা কল হবে কিভাবে?
ভিউজ থেকে কল হবে, তার আগে আমাকে কি করতে হবে, ফ্রম মাই প্রজেক্ট। মাই প্রজেক্টের ভিতরে আমার ভিউজ না, দেখেন মাই প্রজেক্টের ভিতর কি আছে, আমাদের ভিউজ আছে। তার মানে কি আমার মাই প্রজেক্ট থেকে ডট ভিউজ ইম্পোর্ট। দেখেন এখন একটা জিনিস দেখেন, ফ্রম মাই প্রজেক্ট আমরা কি করছিলাম, ফ্রম জ্যাঙ্গো ডট শর্টকাট ইম্পোর্ট http রেসপন্স। তার মানে কি আমাকে এখানেও সেম ভাবে করতে হবে না, ফ্রম মাই প্রজেক্ট ডট ভিউজ ইম্পোর্ট। কাকে ইম্পোর্ট করব, আমাদের ভিউজের মধ্যে কিন্তু একটা ফাংশন বানাইছি, কি ফাংশন এটা, এই যে হোম পেজ। দেখেন ফ্রম মাই প্রজেক্ট ডট ভিউজ ইম্পোর্ট হোম পেজ। আচ্ছা এখানে কালারটা হচ্ছে আমি পাইথন লেখা, তো এটাকে আমি জ্যাঙ্গো করে দিই, জ্যাঙ্গো টেমপ্লেট। পাইথনে রাখি, হ্যাঁ জ্যাঙ্গো টেমপ্লেট দিলে আসলে মানে জিনিসগুলো বোঝা যায় যে আসলে আমার জিনিসটা কমপ্লেক্স কিনা। আচ্ছা দেখেন এই জিনিসটার কালারটা কিরকম দেখেন তো, একটু অ্যাশ কালার হয়ে গেছে না, এটা একটু একদম সাদা, এটা একটু হচ্ছে হালকা, কেন বলেন তো এটা এরকম? তার মানে কি আমি যেটা বানাইছি এটা এখনো ইউজ হয় নাই, ইউজ হলে আমার কি থাকতো, সাদা হয়ে থাকতো। এখানে দেখেন এই অ্যাডমিনটাও ইউজ হয়েছে, পার্টটাও ইউজ হয়েছে, তার মানে দেখেন ওটার কালার কিরকম। এখন যদি আমি এটা ইউজ করে দেখুন এটা কালার চেঞ্জ হয়ে যাবে। তার মানে আপনি কখনো বুঝতে পারবেন যে আপনারা যে একটা জিনিস কাজ করছেন নিয়ে আসছেন কিন্তু এটা কাজ করা হয় নাই, তখন দেখবেন এটার কালারটা কেমন, কালার দেখেও কিন্তু বোঝা যায়। আচ্ছা এখন আমি হোম পেজ জাস্ট ইউআরএল এ কি শো হবে জাস্ট আমি ওইটা লিখলাম, এখনো কিন্তু আমার ফাংশনটাকে কল করা হয় নাই। এটা জাস্ট আমি ইউআরএল কি করলাম, একটা ওই যে আমার ইউআরএল জাস্ট নামটা শো হবে, ওকে জাস্ট ওইটা লিখলাম। এখন আমাকে এবার দিতে হবে কোনটা, এই হোম পেজটা। এইবার এটাকে কল করছি, হয়ে গেছে না, এখন সাদা হয়ে গেছে না, তার মানে কি আমি এটাকে ইউজ করছি। এটা হচ্ছে আমার কি ইউআরএল, ইউআরএল এর মধ্যে কোনটা শো হবে, এটা হচ্ছে কি আমাদের যে এই ইউআরএলটা কোথা থেকে আসতেছে, ভিউজ থেকে আসতেছে, ভিউজ থেকে যেটা আসতেছে সেটা হচ্ছে আমাদের এটা, আর এটা হচ্ছে আমাদের কি, এটা এখন চাইলে আপনি চেঞ্জ করে দিলে কোনো প্রবলেম হবে। আমি এটাকে হোম রাখলাম, এটাকে একটু কি করলাম, হোম পেজ রাখলাম। এখন দেখি রান করে দেখেন এই যে আইপি যেটা আছে, এই আইপিটা প্রথমে বাই ডিফল্ট কি ছিল, আমার একটা জ্যাঙ্গো ইয়া শো হতো তাই না, এখন দেখাচ্ছে কি এই আইপিতে আমার কোনো ইউআরএল নাই, আমার ইউআরএল আছে কোনটা, শুধুমাত্র অ্যাডমিন, আরেকটা আছে হোম। আমি চাইলে কোনটা যেতে পারবো, অ্যাডমিনে যেতে পারবো অথবা হোমে যেতে পারবো। তাহলে হোমে যেতে হলে কি করতে হবে আমাকে, এখানে স্ল্যাশ হোম, দেখেন আসে নাই কেন, এই যে দেখেন চলে আসছে, এটার ভিতর রিকোয়েস্ট দিলে কাজ করে না। এই দেখেন আরেকটা জিনিস দেখেন, এতটুকুর মধ্যে আমি যদি এটাকে যদি স্ল্যাশ এভাবে দেই বা একটা বানা দিই, দেখেন এখানে কি এটা আছে, আচ্ছা এটা অটো পাই যাচ্ছে, আমি ইনকগনিটো মোডে যাই, এখানে হোমটা লিখলাম, এটা অটো চলে আসতেছে, কিন্তু অনেক সময় আপনার প্রবলেম করে, ঠিক আছে এটা কিন্তু আমি দিই নাই, কিন্তু আপনি এটা না দিলে আপনার এটা আসে না। এই যে অটো পেয়ে যাচ্ছে এখানে ক্যাশ থেকে, না এটা ক্যাশ থেকে দেখবেন আপনার ক্যাশে অনেক কিছু স্টোর করা থাকে, আপনি যখন একটা কিছু ব্রাউজিং করেন ওইটা ক্যাশে জমা থাকে। আপনি যখন ফেসবুক যখন আপনি প্রথমবার লগ ইন করেন বা এই ওয়েবসাইটে যখন যান বা ইউটিউবে যখন যান, প্রথমবার একটু লোড হতে দেরি হয়, পরবর্তীতে আপনি যখন যান বারবার করেন ঢুকেন দেখবেন আপনার এটা ফাস্ট হয়ে যায়, কেন আপনার এটা ক্যাশে এগুলো সবকিছু স্টোর করা হয়ে যায়। তো আপনি অনেক সময় দেখবেন যে আপনার এখানে
হোম আমি বারবার লিখতেছি, একটু মনোযোগ দিয়ে শুনুন। এখানে হোম লিখতেছি অথবা সাইন ইন পেজ লিখতেছি। এখন দেখা আছে ক্যাশে আগে থেকে সাইন ইন পেজের একটু এদিক সেদিক, মানে ধরেন সাইন ইন পেজ এসটা ছোট হাতের করে দিবেন, এস ছোট হাতের আর সবগুলো হচ্ছে বড় হাতের। সাইন ইন পেজ অনেক সময় ক্যাশে জমা থাকবে কি এস বড় হাতের, মানে এখানে আগে কাজ করছি তো ওই সাইন আপ সাইন ইন পেজ ওইটাই হয়ে যাবে, তখন আর আপনার কাজ করবে না। দেখবেন আপনার কাজ করতে গেলে আপনি ওইটা ফেস করবেন। তো আমরা এই ইউআরএল ঢুকে এটা প্রিন্ট করছি না? আচ্ছা, তো এখন যদি ধরেন আমাদের তো অনেক সময় আমি কি বললাম যে বাই ডিফল্ট হচ্ছে আমাদের একটা ইউআরএল এ আমরা বাই ডিফল্ট কিভাবে যাব, বা আমাদের অনেক সময় ইয়েতে গেলে কি বলে হচ্ছে একটা ওয়েবসাইটে গেলে প্রথমে সাইন ইন পেজ চলে আসে না বাই ডিফল্ট। তো এটা কিভাবে, আমি যদি শুধুমাত্র এই আইপিটা দেই তখন হচ্ছে আমার চলে আসার কথা। আমি তো এখন হাতে লিখে স্ল্যাশ দিয়ে হোম দিয়ে তারপর গেছি না। তো এই আইপিটাতে যদি আমি ডাইরেক্ট যদি যেতে চাই, হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট করতে চাই, তখন আমাকে কি করতে হবে, এটাকে ফাঁকা রাখতে হবে। ফাঁকা রাখলে দেখবেন, বুঝছেন? দেখি করেন তো সবাই। তো এটা কি শো হচ্ছে আমার, দিস ইজ মাই হোম পেজ। তো আপনারা ক্রিয়েট করবেন কি, হোম পেজ, কন্ট্যাক্ট পেজ, অ্যাবাউট পেজ, ক্যারিয়ার পেজ। তো এখন ক্রিয়েট করেন তো দেখি, শো করেন তো দেখেন। আপনি একটা ফাংশন যখন লিখবেন, ঠিক আছে, শুরু করবেন হচ্ছে একদম আমাদের মানে লাগানো, মানে এটার বাইরে কি আর কাটলে কি আর এদিকে আর কোনো কিছু আছে, স্পেস আছে আর এদিকে, ওইখান থেকে আমাদের কি লিখবেন, ডেফটা মানে হচ্ছে ফাংশনের ডিফাইনটা, তারপর আমাদের ফাংশন নেমটা। এখন এটা কি করতে হয়, এটা হচ্ছে আমাদের কি কোলন, এগুলো হচ্ছে আমাদের সিনট্যাক্স। কোলন দিয়ে দেখেন এদিকে, কোলন দিয়ে এক ট্যাব আপনি যদি আবার এখানে দেন তাহলে আপনার এটা এরর আসবে। তার মানে কি আপনার ফাংশনের ভিতর কোনো কিছু নাই থাকবে। তাহলে ফাংশনের সিনট্যাক্সটা কি, আপনাকে ইনডেন্টটা বুঝতে হবে, এক ট্যাব অথবা চারটা স্পেস, এক ট্যাব অথবা চার স্পেস। তো এই এক ট্যাব দিয়ে তারপর থেকে আপনার লেখা শুরু করতে হবে। এটা বুঝতে পারছেন? আপনার তো এররটা আসছে না, তো আপনার এক ট্যাব ইয়ে করে লিখতে হবে। আজকে এখন দেখবো আমরা স্ট্যাটিক ফাইল সম্পর্কে। স্ট্যাটিক ফাইল কি, তো এখানে দেখেন আমাদের সবকিছু কাজ হবে manage.py, যেখানে আছে ওইটাকে manage.py টা যেখানে আছে ওইখানে আমি কি করছি, একটা মাই অ্যাপ বানাইছি। এখন আরেকটা বানাতে হবে কি আমাদের স্ট্যাটিক ফোল্ডার, সেটা হচ্ছে এখানে করবেন ক্রিয়েট স্ট্যাটিক। তো স্ট্যাটিক জিনিসটা কি, স্ট্যাটিক জিনিসটা হচ্ছে আমাদের HTML, একটু লিখেন সবাই, স্ট্যাটিক ফাইল বলতে কি বোঝায়, HTML, CSS, জাভাস্ক্রিপ্ট, ইমেজ ফাইল, এগুলোকে বলা হয়। হ্যাঁ হ্যাঁ, এটা আপনার না, এটা থাকুক। হ্যাঁ, HTML, CSS, জাভাস্ক্রিপ্ট, ইমেজ, এগুলোকে বলা হয় আমাদের স্ট্যাটিক ফাইল। এটা আপনাদের অ্যাসেসর মানে এই কোশ্চেনটা জিজ্ঞেস করবে যে স্ট্যাটিক ফাইল কি, জিজ্ঞেস করবে। তো আমাদের যাবতীয় যে HTML, তারপরে CSS, যা কিছু থাকবে আমাদের সবগুলো থাকবে কোথায়, এই স্ট্যাটিক ফোল্ডারটার মধ্যে। তারপর এখানে থাকবে আমাদের একটা জিনিস, সেটা হচ্ছে টেমপ্লেট। দেখেন যা যা ফোল্ডার ক্রিয়েট করতেছি সবগুলো কিন্তু দেখেন এখানে আসতেছে স্ট্যাটিক, তারপর টেমপ্লেট। টেমপ্লেটের মধ্যে এখন কি থাকবে বলেন তো, আমাদের পিকচার কেন থাকবে, টেমপ্লেট হচ্ছে আমাদের কি, আমরা টেমপ্লেট বলতে কি বুঝাই, HTML ফাইলগুলোকে, ঠিক আছে, ওই টেমপ্লেট HTML ফাইলগুলো সবগুলো হচ্ছে আমাদের এখানে থাকবে। আর স্ট্যাটিক ফাইলগুলো, তারপরে CSS, জাভাস্ক্রিপ্টের ফাইলগুলো সবগুলো থাকবে কোথায়, আমাদের স্ট্যাটিকের মধ্যে। মনে থাকবে?
আচ্ছা, তো আমরা যে এখানে স্ট্যাটিক ফাইল, আচ্ছা পরে করেন, আমি একটু দেখানোর পরে আমি সময় দেব যে স্ট্যাটিক টেমপ্লেট, এই দুইটা জিনিস আমাদের সেটআপ করে নিতে হবে। তো আমাদের সেটআপের জন্য আমাদের যেতে হবে, একটা জিনিস কি ছিল, settings.py। তো এই জিনিসগুলো দরকার নাই, এই জিনিসগুলো রিমুভ করে দিবেন। এই দেখেন এখানে এসে আমাদেরকে দেখেন এটা কোন জায়গা, টেমপ্লেটস, আমাদের টেমপ্লেটসটা কানেক্ট করতে হবে। তো এখানে লিখতে হবে বেস ডিরেক্টরি, বেস dir, কমা, দেখেন এখন আপনাকে এখানে যে টেমপ্লেট নামটা যেটা আছে, আপনি যদি এটা ছোট হাতের দেন টি, অথবা আপনি এটা যেভাবে লিখেন আপনাকে ঠিক সেভাবে বেস ডিরেক্টরিটা ওইভাবেই দিতে হবে, ঠিক আছে? আপনাকে সেজন্য কপি করতে হবে, অথবা রিনেমে গিয়ে কপি করে এখানে বসাতে হবে। যদি আপনি না দেন তাহলে আপনার একটা এরর আসবে, তখন এররটা হবে টেমপ্লেট ডাজ নট এক্সিস্ট। একটু লিখে রাখেন যে যদি আমার এই টেমপ্লেটের সাথে এই টেমপ্লেট নামটা যদি না মিলে, তখন আমাদের যে এররটা আসে সেটা হচ্ছে টেমপ্লেট ডাজ নট এক্সিস্ট। এই ইউটা যখন আসবে, টেমপ্লেট ডাজ নট এক্সিস্ট ইউটা যখন আসবে, আপনারা বারবার চেক করবেন এখানে এসে যে এই নামটার সাথে এই নামটা মিলছে কিনা, ঠিক আছে? আর একটা কারণে টেমপ্লেট ডাজ নট এক্সিস্ট আছে, সেটা আমি আপনাদেরকে পরে দেখাবো। লিখছেন? ওকে। আচ্ছা, আমরা এখন আরেকটা জিনিস করতে হবে। এখানে আমরা একটা অ্যাপ বানাইছি না, মাই অ্যাপ, এই মাই অ্যাপটা আমাদের এখানে ইনস্টল করতে হবে। দেখেন এখানে একটা জিনিস দেখা যাচ্ছে, সেটা কি, ইনস্টল অ্যাপস। এই সেকশনটাতে আমরা যে অ্যাপটা ক্রিয়েট করছি, এই অ্যাপটা ইনস্টল করতে হবে। কিভাবে? এই অ্যাপটা এখানে সিম্পল, এখানে লিখে দিতে হবে মাই অ্যাপ, তারপর হচ্ছে কমা, এতটুকুই। আপনি যত অ্যাপ বানাবেন, ঠিক আছে, যতগুলো অ্যাপ বানাবেন সবগুলো এখানে ইনস্টল অ্যাপের মধ্যে, ওকে, এখানে এসে বলে দিতে হবে, না হলে কিন্তু বুঝবে না যে ইনস্টল অ্যাপ কি কি আছে। তাহলে আপনি যতই কাজ করেন, যত মেক মাইগ্রেশন মাইগ্রেট যতই কিছু করেন, আপনার কোনো কাজ হবে না, ঠিক আছে? তো এখানে কি কি কাজ করছি, আমার সেটিংস এর মধ্যে একটা টেমপ্লেটের সাথে কানেক্ট করছে, আর একটা হচ্ছে অ্যাপ ইনস্টল করছি। আর একটা জিনিস করতে হবে আমাদেরকে, না তো আরেকটা দেখেন, আমি যে বললাম যে লাস্ট ক্লাসে, which file is responsible for database settings, which file is responsible for database settings, settings.py। তো দেখেন এখানে ডাটাবেসের একটা অপশন দেখতেছেন না, তো ডাটাবেসের মধ্যে দেখেন ডিফল্ট জিনিসটা কি, মানে এটা বাই ডিফল্ট আমাদের একটা ডাটাবেস। আমি তখন বলছিলাম কি ছিল আমাদের, DB SQLite। তো দেখেন আমাদের django.db backends SQLite 3, তাহলে আমাদের পাসওয়ার্ড কোনটা চলে, SQLite 3। তো আমাদের বেস ডাইরেক্টরি হিসেবে কোনটা আছে, DB SQLite 3। তো আপনি যদি এখানে এখন Postgres আছে, তারপর হচ্ছে Oracle আছে, তারপর হচ্ছে আর কি MySQL আছে, আপনি যদি ওইগুলাকে যদি ইউজ করতে চান, তাহলে কোথায় সেটিং করতে হবে, এই ডেটাবেসের মধ্যে। তাহলে আমাদের বোঝা যাচ্ছে কোশ্চেনটা, which file is responsible for database settings, settings.py। এটা কিন্তু রিটেনও আসছে, এমসিকিউর মধ্যে আসছে, এবং কি তিনটা যে অ্যাসেসমেন্ট হয়েছে তিনবারে এই কোশ্চেনটা সেম কোশ্চেনটা আসছে। কেউ models.py বলবে না, settings.py। আচ্ছা, এখানে জিনিসগুলো আরো পর আমরা আস্তে আস্তে জানবো। এখানে দেখেন টাইম জোন নামে একটা জিনিস আছে, সেটা দেওয়া আছে কি, ইউটিসি। তো আমাদের টাইম জোন হচ্ছে কি ঢাকা অথবা কি আস্তানা, দেখলে সার্চ করলে পাবেন, ঠিক আছে? তো আমরা যখন টাইম জোন নিয়ে কাজ করব তখন আমরা দেখাবো। তো এখন দেখেন স্ট্যাটিক ইউআরএল নামে একটা জিনিস আছে। তো আমি দেখেন যে ফাইলটা ক্রিয়েট করছি, এখানে নাম কি আছে, স্ট্যাটিক, নামটা ছোট হাতের না, আপনাদেরকেও সেম এখানে যেরকম আছে ওইভাবেই ফোল্ডারটা বানাতে হবে, কেউ বড় হাতের এস দিবেন না, এখানে যেমন আছে ঠিক তেমনই বানাতে হবে। তো আমরা যে এখন স্ট্যাটিক ফাইলটা করছি, যেটা ফোল্ডারটা করলাম, এখন ওই ফোল্ডারটা আমাদেরকে সেটিং করতে হবে। এখানে তো নেট কানেকশন চলে গেছে, আচ্ছা আবার আসছে।
তো সেটার জন্য আপনারা হচ্ছে সার্চ করবেন Django static files। তো এটা এখানে দেখবেন আমার অনেক কিছু আছে, এখান থেকে এগুলো বাদ দিয়ে এই জিনিসটা কপি করবেন, static files dir, এটা কপি করে একদম লাস্টে এখানে বসায় দিবেন, এই জিনিসটা রিমুভ করে দিবেন, শেষ। আমাদের এই স্ট্যাটিক ফাইল ডিরেক্টরিটা সেভ হয়ে গেছে। তো আমরা একটা স্ট্যাটিক ফাইল যে ফোল্ডারটা করলাম, ওই স্ট্যাটিক ফোল্ডারের সাথে আমার এই সেটিংয়ের একটা কানেকশন করে দিতে হবে, না হলে আমার স্ট্যাটিক ফোল্ডারগুলো চিনবে না, ঠিক আছে? নাহলে আমি যে একটা ফোল্ডার ক্রিয়েট করছি এটা বুঝবে কিভাবে? আমাকে তাকে সেটিংয়ে গিয়ে আমাকে কি করে দিতে হবে, বুঝে দিতে হবে। তার মানে কি, এখন বল আমি সেটিংয়ে কয়টা কাজ করছি। প্রথমে হচ্ছে একদম শুরুতে একটা অ্যাপ ইনস্টল করছিলাম, সেটা এখানে অ্যাসাইন করছি, একটা কাজ। তারপর হচ্ছে আমাদের বেস ডিরেক্টরি যে একটা টেমপ্লেট বানাইছি, টেমপ্লেটের কাজ। হ্যাঁ একদম এখানে যেভাবে আছে কেস সেনসিটিভ, এটা যেভাবে আছে ঠিক সেভাবে এখানে আপনারা কপি করে তারপর নেবেন, ঠিক আছে? মাই অ্যাপ ইনস্টল করছি, তারপর এখানে বেস ডিরেক্টরি লিখে তারপর হচ্ছে আমার টেমপ্লেট যেটা ছিল, টেমপ্লেট যে ফোল্ডারটা ক্রিয়েট করছি ওই ফোল্ডারটা এখানে পরিচয় করে দিছি, না হলে তো বুঝবে না। তারপরে কি করছি এখানে Django static files directory, তার মানে কি এটা কিভাবে নিয়ে আসছে দেখেন, সার্চ করবেন যে গুগলের মধ্যে Django static files, তো এখান থেকে এখানে একদম নিচে দেখবেন এগুলো তো অলরেডি দেওয়া আছে, তাই না? এই জিনিসটা করবেন static files dir, এটা কপি করবেন, এইখান থেকে এটা রিমুভ করে দিবেন। দেখি সেটিং করেন তো সবাই। তো দেখেন এতক্ষণ তো আমরা কাজ করছি কিসে, রেসপন্সে। এখন কাজ করবে কিসে, রেন্ডার। রেন্ডার কখন ইউজ করা হয় এখন বলেন? যখন HTML ফাইল নিয়ে যখন আমাদের কাজ করা লাগবে তখন আমরা রেন্ডারটা ইউজ করব। দেখেন যখন HTML ফাইল নিয়ে কাজ করা হবে, HTML যখন কোনো একটা HTML টেমপ্লেটকে আমরা ওয়েব পেজে শো করাতে যাই তখন রেন্ডার ইউজ করা হয়। লিখছেন? আচ্ছা এবার দেখেন একটু মনোযোগ দেন। তো আপনাদের সবাইকে তো আমি টাস্ক দিয়েছিলাম যে হোম পেজ, কন্ট্যাক্ট পেজ, ক্যারিয়ার পেজ বানানোর জন্য, আচ্ছা আপনারা করছেন। আচ্ছা আমি এখন হচ্ছে আমি একটা কন্ট্যাক্ট পেজ বানাই, কন্ট্যাক্ট পেজ, রিকোয়েস্ট চলে আসবে অটোমেটিক। এখন লিখতে হবে রিটার্ন। এতক্ষণ ধরে কি চলছিল? আচ্ছা তাহলে একটু একটু বসে রাখেন, তাহলে একটু করে বসে রাখেন, আসতেছে। আচ্ছা আচ্ছা আসতেছে, এই যে 10 মিনিট। আচ্ছা তো এখন বলেন আমরা কি বলছিলাম তখন, কোন একটা HTML টেমপ্লেটকে শো করাতে হলে কি ইউজ করতে হয়, রেন্ডার করতে হয়। এখন কি করব এখানে, রিটার্ন HTTP রেন্ডার, এরকম না, শুধু রেন্ডার নাকি HTTP রেন্ডার? শুধু রেন্ডার। হ্যাঁ দেখেন এই রেন্ডারটা হচ্ছে একটা কি আমাদের ফাংশন, ঠিক আছে? এই রেন্ডার এখন কি কাজ করবে, একটা HTML টেমপ্লেটকে সে কি করবে, ওয়েব পেজে পাঠাবে। দেখেন এখানে লিখতে হবে শুরুতে রিকোয়েস্ট, তারপর কমার মধ্যে। এখন আমাদের কি টেমপ্লেট বানানো আছে, টেমপ্লেট কি আছে, HTML টেমপ্লেট কি আছে? আমাদের একটা HTML টেমপ্লেট বানানো লাগবে না? তো এটা হচ্ছে আমাদের কি কন্টাক্ট পেজ। তো ধরেন আমি সেম নামে এই যে
কোন জায়গায় রাখবো, কোনটা এই টেমপ্লেটগুলো খুলবো কোথায়? এই যে আমাদের এই টেমপ্লেট ফোল্ডারের মধ্যে, এটা একদম ব্ল্যাঙ্ক না, আমরা এখান থেকেও ক্রিয়েট করতে পারি, এখান থেকে পারি না, নিউতে গিয়ে টেক্সট ডকুমেন্টের লাস্টে HTML এক্সটেনশন দিয়েও করা যায়। দেখেন আমি এখানে একটা করি, সেটা হচ্ছে হোম, লাস্টে এই এক্সটেনশনটা বাদ দিয়ে HTML। দেখেন এটার ইয়ার চেঞ্জ হয়ে যাবে, ব্রাউজার হয়ে গেছে। দেখেন এটা ওপেন করলে দেখবেন একটা ব্রাউজার ওপেন হয়েছে, দেখছেন? আচ্ছা, তো এখান থেকে আমি করানো দেখাইছি, আবার এখান থেকেও করানো যায় না। দেখছেন এখানে home.html চলে আসছে, এখানে ক্লিক করবেন, ক্লিক করে এখানে যে কি আছে, ফাইল আছে, ফাইলের মধ্যে এখন করবেন কি, contact.html। দেখেন একটা HTML ফাইল চলে আসছে না? আচ্ছা, এখন যে HTML ফাইলটা বানানো হয়েছে ওই HTML ফাইলটাই আপনাকে এখন এখানে পাঠাইতে হবে। তো আমাদের HTML ফাইলটার নাম কি, contact.html না, contact.html। তাহলে আমাদের এখানে ফাংশন রেডি করা শেষ, একটা HTML ফাইল রেন্ডার করা শেষ, তারপর কাজ কি বলুন তো? তারপর কাজ কি, URLs তৈরি করা। তাহলে আমাকে যেতে হবে কোথায়, এখানে urls.py তে। আমাদের নাম কি এটার, কন্টাক্ট পেজ। তাহলে আমাকে এখানে URL হিসেবে দিতে হবে কি, কন্টাক্ট পেজ। দেখেন এখানে দেখেন একটা দেখা যাচ্ছে, আপনারা একটু জুম করে দেখা যাচ্ছে, এটা কিসে একটা এরর আসছে না, লাল হয়ে আছে না? তার মানে কি আমরা ইম্পোর্ট করছি কন্টাক্ট পেজটা? হ্যাঁ, ওইটা একটা এরর। তাহলে আমাদের কন্টাক্ট পেজটা ইম্পোর্ট করতে হবে না, এই কন্টাক্ট পেজ। তারপর এখন এররটা আছে কেন বলেন তো? এইটার পরে আমাদের কমা দেয় নাই। তার মানে কি আমরা যতগুলো পাথ অ্যাড করব, যতগুলো আমাদের পাথ থাকবে, তাহলে প্রত্যেকটা পাথের শেষে কি করতে হবে, আমাদের কমা দিতে হবে। এখানেও এটাতে আমি কমা দিয়ে রাখলাম, কারণ আমরা যদি পরবর্তীতে যদি আরেকটা যদি অ্যাড করি, আমাদের মনে নাও থাকতে পারে, তো সেজন্য আগে থেকে আমরা কি করব, কমা দিয়ে রাখবো, কারণ এটা দিয়ে রাখলে কোনো এরর আসবে না। তার মানে কি আমরা এখানে দেখেন একটা টেমপ্লেটের মধ্যে একটা contact.html খুললাম, এটা একদম ব্ল্যাঙ্ক, কোনো কিছু নাই ভিতরে। তারপর কি করছি, ওইটাকে রেন্ডার করছি। রিকোয়েস্ট কেন দেওয়া হয়েছে, আমাদের এখানে রিকোয়েস্ট দিতে হবে, রেন্ডারের ক্ষেত্রে আমাদের রিকোয়েস্টটা দিতে হবে। এখানে যে আপনি অথবা শর্ট ফর্ম, এখানে রিকিউ, আর এই কিউ দিলে এখানেও আপনাকে জিনিস পাঠাইতে হবে, ঠিক আছে? এরপর দিতে হয় কি, আমরা যে নামে হুবহু এখানে যে contact.html যেটা আছে, এখানেও সেম ভাবে আমাদের কি contact.html দিতে হবে। না দিলে কিন্তু দেখবেন তখনও আপনাদের এরর আসবে, সেটা হচ্ছে কি template does not exist। তাহলে দুই ভাবে আমাদের template does not exist এরর আসে। একটা হচ্ছে কি, এখানে যদি না মিলে একটা template does not exist, আর একটা হচ্ছে কোথায়, বেস ডিরেক্টরিতে যদি আমার টেমপ্লেটের সাথে ওইখানে যদি না মিলে, তখন একটা এরর আসবে। তাহলে দুইটা এরর আসবে, সেটা হচ্ছে কি টেমপ্লেট ডাজ নট এক্সিস্ট, দুই কারণে। তো মনে থাকবে যখন এই এররটা আসবে, সাথে সাথে আপনারা দুইটা জায়গায় চেক করবেন, একটা হচ্ছে টেমপ্লেটের সাথে সেটিং এর মিলছে কিনা, আর একটা হচ্ছে এই কন্টাক্টের সাথে এই contact.html মিলছে কিনা। মনে থাকবে? হ্যাঁ বলেন। হ্যাঁ, টেমপ্লেট ইম্পোর্ট করতে হবে না। আমি যে টেমপ্লেট একবার সেটিং করে দিয়েছি না settings.py এর মধ্যে, এখন অটোমেটিক আমি যদি এটা লিখি তাহলে এটা চলে আসবে। আমি একবার তো সেটিং করে দিছি এখানে যে বেস ডিরেক্টরি আমার থাকবে টেমপ্লেট। তো এখন এই কন্টাক্ট পেজ যেটা বানাইছি, এটার ইউআরএল তৈরি করা শেষ। এই যে ইউআরএল, যতগুলো আমার ভিউজে যতগুলো ফাংশন থাকবে, একটা দুইটা, হোমের জন্য কাজ করছে, হোমটা ইম্পোর্ট করছি, কন্টাক্টের জন্য কাজ করছি, কন্টাক্টে ইম্পোর্ট করছি। আচ্ছা, এখন বলুন তো, আমি এখন যতগুলো ভিউজে ক্রিয়েট করব ততগুলোকে আমি এভাবে দিতে থাকবো? মানে যদি এখন হোম পেজ, কন্টাক্ট পেজ, লগইন পেজ, সাইন আপ পেজ, ড্যাশবোর্ড পেজ, এভাবে কন্টিনিউয়াসলি ভাবে দিতে থাকবো, সবসময় আমার কি মনে থাকবে? তো এইভাবে না দিয়ে আমার একটা জিনিস আছে, সেটা হচ্ছে অল ইম্পোর্ট। এটা দেওয়া মানে কি স্ট্যাটিক, তার মানে কি এটা দেওয়া বোঝায় কি আমার মাই প্রজেক্ট ডট ভিউস এর মধ্যে যতগুলো ফাংশন আছে সবগুলো একসাথে কি করবে, নিয়ে আসবে। আমি আর লিখতে হচ্ছে না, মনে থাকবে?
স্ট্রিংটা কি অল বুঝাচ্ছে, ডাটাবেস করছিলেন MySQL, তো ওইখানে আমার এই জিনিসটা আছে। আপনি যখন সিলেক্ট অল দিবেন তখন সিলেক্ট অল এর জায়গায় স্ট্রিংটা ইউজ হয়, সিলেক্ট অল ফ্রম এ টেবিল। যদি স্পেসিফিক কোনো টেবিলকে নিয়ে আসতে চান তখন কি লিখতে হয়, ওই টেবিলের কলামটা বা যে টেবিলটা শো করাতে চান ওই জিনিসটা আপনাকে নিয়ে শো করে দিতে হবে। আচ্ছা, ডাটাবেস সমস্যা নাই, ডাটাবেসটা হচ্ছে আমরা একটু করে দেখবো, আপনাদেরকে দেখাবো MySQLটা। তো বুঝতে পারছেন এটা স্ট্যাটিক মানে কি অল, তার মানে কি আমার কাজ এখন শেষ, ইউআরএল ক্রিয়েট করা শেষ। এখন হচ্ছে আমাদেরকে কি শুধু শো করাইতে হবে। সার্ভার রান আছে, দেখেন এখানে একটা শুরুতে এরর দিছে, আবার আমাকে সার্ভার রান করতে হবে। দেখেন সার্ভার রান হয়েছে, তার মানে কি আমার কোনো ভুল নাই। তাহলে আমার যেটা হোম লেখা আছে ওটা হোম একটা শো করতেছে, দিস ইজ মাই হোম পেজ, কিন্তু কন্টাক্ট পেজ একটা শো করবে। এটা কেটে দিলাম, কেটে বাই ডিফল্ট যে ইউআরএলটা আছে ওটা শো করলাম। এখন দেখেন আমার এখানে কয়টা ইউআরএল, অ্যাডমিন, হোম, কন্টাক্ট পেজ। তাহলে কন্টাক্ট পেজটা শো করে তাহলে কি করতে হবে, এই নামটা কপি করে এসে এখানে বসে দিবেন। দেখেন একদম সাদা ব্ল্যাঙ্ক, কিছু আছে। তার মানে কি আমার স্টিল ফাইলে কিছু ছিল, তাহলে আমার স্টিল ফাইলে কিছু ছিল না বিধায় এখানে ব্ল্যাঙ্ক আসতেছে। দেখেন এখন আমি স্টিল ফাইলে লিখব, এটা হচ্ছে S1, এটা হচ্ছে আমাদের কি হেডিং ট্যাগ। আমাদের কয়টা হেডিং ট্যাগ আছে, 6টা, S1 থেকে S6 পর্যন্ত। দিস ইজ মাই হেডিং ট্যাগ। এখন দেখেন রিফ্রেশ করেন, এখানে চলে আসছে। তাহলে কি একটা আমাদের HTML ফাইল কিভাবে কানেক্ট করতে হয় সেটা আজকে শিখছি না। তো এখানে এখন শুধু আমাদেরকে কি করতে হবে, ডিজাইন এনে খালি বসাইতে হবে। দেখেন একটা সহজ কমান্ড হচ্ছে, যখন আপনি শিফট ধরে সেমিকোলন দেখেন দেওয়ার পরে এন্টার দিবেন, অটোমেটিক আমার সবকিছু রেডি হয়ে গেছে। তো দেখেন আপনাদেরকে এই বেসিক জিনিসগুলো এখন জানতে হবে। আপনি যদি না বুঝেন জিনিসগুলা, HTML CSS সম্পর্কে যদি না বুঝেন, আপনাকে কোন একটা জায়গায় এডিট করতে বলছে, আপনাকে বলতেছে যে হেডের উপরে আমাকে একটা স্টাইল ট্যাগ নাও, আপনি বুঝতে পারবেন কিভাবে স্টাইল ট্যাগ। তাহলে আমার হচ্ছে হেড, এটা হেডের ভিতর কি কি আছে, কি কি থাকে, হেডের ভিতর টাইটেল থাকে, স্টাইল থাকে, তারপর আমার ওই যে বুটস্ট্র্যাপ এই CSS কে আমি লিংক করি, ঠিক আছে। আর বডির মধ্যে আমার কি থাকে, বডির মধ্যে এবার আমার যা যা দরকার, নেপবার, তারপরে হচ্ছে যা যা দরকার সবকিছু আমার কোথায় থাকবে, বডির মধ্যে থাকবে। তাহলে আমার আগে হচ্ছে আমার HTML CSS সম্পর্কে একটু বেসিক ধারণা থাকতে হবে। আপনাকে একদম HTML CSS করে ওয়েব ডিজাইন জানতে হবে এরকম না। আপনাকে কিন্তু এখানে আপনি ওয়েব ডেভেলপমেন্ট শিখতে আসছেন, আপনাকে এখানে ওয়েব ডিজাইন শেখানো হবে না। তবুও আপনাকে কিছু জিনিস আপনাকে বেসিক জানতে হবে, ঠিক আছে। আপনি কপি না করতে পারলে, কপি পেস্ট না করতে পারলে আপনি বুঝবেন, এখানে জাস্ট আপনাকে টেমপ্লেট কপি পেস্ট করে নিয়ে এসে বসাইতে হবে। দেখেন এখন আপনার এখানে দেখেন এই জিনিসটা চেঞ্জ হয়ে যাবে, কারণ আমার টাইটেল কি আছে, ডকুমেন্ট আছে, দেখছেন চেঞ্জ হয়ে গেছে। এখন আপনার বডিতে আবার যাবতীয় সব জিনিস, দিস ইজ মাই হেডিং ট্যাগ। তার মানে কি আমার যাবতীয় আমি যা সেটিং করছি সবকিছু সেটিং ঠিক আছে বলে আমার এখানে এই লেখাটা শো করছে। যদি আপনাদের এখন আপনারা যখন করবেন দেখবেন, যদি এটা যদি না আসে মনে করবেন আপনাদের কোনো জায়গায় ভুল। দেখেন করেন। আজকে এই পর্যন্তই ক্লাস।